সুপ্রীতি মনে মনে প্রস্তুত হয়ে নিল। অর্ণব আজ বাসায় ফিরল অন্যান্য দিনের চেয়ে দেরি করে। এর মধ্যেই অসংখ্যবার ফোন করেছে সুপ্রীতি, কখন আসবে আর কত দেরি হবে। অর্ণব এতবার ফোন পেয়ে নিজেও একটু ভয় পেল যেন। ঘরে ঢুকেই উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে সুপ্রীতি? শরীর খারাপ? সুপ্রীতি তাকিয়ে রইল। পরনে এখনো বাইরের পোশাক, চুলগুলো এলোমেলো এখনো। ক্লান্ত গলায় বলল, কিছু না, কাল রাতে ভালো ঘুম হয়নি। অর্ণব সুপ্রীতির পাশে বসলো, হাত ধরে জিজ্ঞেস করলো, কেন ঘুম হয়নি? কি সমস্যা? আজ ছুটির দিনেও অফিসে গেলে যে? অফিসে একটা মিটিং ছিল গুরুত্বপূর্ণ, সবাইকেই যেতে হলো। সুপ্রীতি অর্ণবের কাঁধে মাথা রাখলো, চোখে চোখ রেখে বলার সাহস বোধহয় ওর নেই। বলল, ছবিতে যে ছেলেটা আমার সঙ্গে ক্লোজ হয়ে বসেছিল ওর নাম ইশরাক। আমরা তখন রিলেশন ছিলাম। অর্ণব অস্ফুট স্বরে বলল। হুম? আই এম সরি অর্ণব, রিয়েলি সরি। অর্ণবকে শান্ত ও স্থির দেখা গেল। সুপ্রীতির হাত ধরা অবস্থায় আছে এখনো। সুপ্রীতি কিছু বলছে না। অর্ণব শান্ত গলায় জিজ্ঞেস করলো, পানি খাবে? সুপ্রীতি মাথা নেড়ে না বলল। অর্ণব বলল, তুমি যে একটা রিলেশনে ছিলে সেটা তো আগে আমাকে জানিয়েছো, ডিটেইলে বলনি। আমিও জিজ্ঞেস করিনি। এখন ওই ছবিটা দেখে আপসেট হচ্ছ কেন? সুপ্রীতির খেয়াল হলো, তাই তো ও বলেছিল অর্ণবকে, কিন্তু ইসরাকের নাম অথবা ইসরাকের সম্পর্কে কিছু বলেনি। অর্ণব আবারও বলল, তোমার আগের লাইফ, আগের সম্পর্ক নিয়ে আমার ইন্টারেস্ট নেই বিন্দুমাত্র। কিন্তু তুমি যদি এখনও তোমার প্রেমিককে মনে রাখো কিংবা কোনো ছুতোয় তার সঙ্গে যোগাযোগ করতে চাও, সেই বিষয়ে আমার অনেক আপত্তি আছে। সুপ্রীতি চোখ তুলে তাকালো। অর্ণব বলল, শোনো সুপ্রীতি, প্রতিটা সম্পর্কে ভাঙনা আসেই তিক্ততা থেকে। আমি তোমাকে যতটুকু অবজার্ভ করেছি তাতে এতটুকু বুঝেছি যে তোমার পাস্ট রিলেশন টক্সিক ছিল। সেই ট্রমা থেকে বের হবার আগেই তোমার বিয়ে হয়েছে। তুমি আমার সঙ্গে স্বাভাবিক আছো, অস্বাভাবিক কিছু চোখে পড়েনি এখনো পর্যন্ত। ইটস এনাফ ফর মি। এর বাইরে আর কিছু জানার আগ্রহ নেই। তবে প্রাক্তন নিয়ে অনেকের অনেক থিওরি আছে। কেউ কেউ মনে করে প্রাক্তন বন্ধু হিসেবে থাকতে পারে। এই থিওরিটা আমার জন্য যথেষ্ট আপত্তিকর। আমি মনে করি একটা সম্পর্ক ভেঙে গেলে দুজন দুই প্রান্তের হয়ে যায়, সেখানে বন্ধুত্বর ব্যাপারটা থাকে না। সুপ্রীতি অর্ণবের কাঁধে মাথা রাখলো। অর্ণব বলল, সুপ্রীতি, জীবনে কিছু পার্ট থাকে যেগুলো ট্র্যাশ বক্সে ফেলতে হয়। তোমার জীবনেরও ওই অংশটুকু চিরতরে ডিলিট করে দাও, ব্যাস। আর কিছুই চাওয়ার নেই। রুবা বেশ কিছুদিন আউট অফ নেটওয়ার্কে ছিল। এই ব্যাপারটা একদিক থেকে ভালো, দৈনন্দিন জীবনে জটিলতা কম থাকে। শহরে ফেরার পর আবার মনটা ভারাক্রান্ত হতে শুরু করলো। ইকরা বিয়ে করে নিয়েছে, তাও ওই ফাহাদকে। ইকরাকে ফেক পার্সোনালিটি ক্যারি করে সেটা বুঝতে ওর সময় লেগেছে, তবুও মেনে নিয়েছে। পার্টনারের সব গুণ যে পছন্দ হবে ব্যাপারটা তেমন নয়। দুজন দুজনের অপছন্দ মেনে নিয়েও থাকা যায়। ওর মায়ের ভীষণ পরিষ্কারের বাতিক ছিল, বাবা ছিলেন অন্য রকম। তিনি বাইরে থেকে এসে বাসি কাপড়টাও পাল্টাতেন না। এই নিয়ে অভিযোগের শেষ ছিল না। একসময় মা অভিযোগ করা বন্ধ করে দিলেন, বাবা তখন হঠাৎই সচেতন হওয়া শুরু করলেন। রুবাব চেয়েছে ইকরার অপছন্দগুলোকে মায়ের মতো মেনে নিতে, কিন্তু উচ্চভিলাষী ইকরার সমস্যা ছিল রুবাবের কেরিয়ার নিয়ে। ওর প্যাশন, পছন্দ এসবের কোনো দাম নেই। হাই সোসাইটিতে এসব প্যাশনের দাম নেই। এর চেয়ে রুবাব অন্য কিছু করুক, ব্যাংকের চাকরি করুক কিংবা ব্যবসা করুক। এই একটা জায়গায় রুবাব হেরে যায়, নিজের প্যাশনকে ছাড়তে পারে না। রুবাব এই কষ্ট কাটিয়ে উঠবে এটা নতুন কোনো ঘটনা নয়। এটা যে ফেস করতে হবে সেটা আগে থেকেই জানতো। রুবাব ফেসবুকে লগ ইন করলো। অসংখ্য নোটিফিকেশন টেক্সটে ভরে গেছে। খুব আগ্রহ নিয়ে সেগুলো চেক করছিল। সেখানে হঠাৎ খেয়াল করলো ওর পোস্টে অনেক মানুষ একজনকে মেনশন করছে। তার নাম নাতাশা তাজনিম। রুবাব নাতাশার অ্যাকাউন্টটা ঘুরে এলো একবার। প্রোফাইল ঘুরে বাচ্চা মেয়েটার ছবি দেখলো শুধু। ভীষণ রাগ হলো ফাহাদের উপর, একই সঙ্গে ইকরার উপরও। একটা সম্পর্ক ভাঙা এত সহজভাবে এরা রক্তের সম্পর্কের কথাও ভাববে না একবার।
ঝিলিক নিজের জিনিসপত্র নিয়ে ইসরাকের ঘরে এলো। ইসরাকের মা বাবা দুজনেই এসেছে। ইসরাককে তেমন কিছু বলেনি, কিন্তু ঝিলিককে বলেছে কিছু কথা। ঝিলিককে ঘরে আসতে দেখে ইসরাক বলল, এত ঝামেলা কি করার দরকার ছিল তোর? কি ঝামেলা করলাম? এই যে ঘরে আসার জন্য এত নাটক করলি, বাবা মাকে পর্যন্ত আনলি। নাটক করিনি। আমি আমার মাকে বলেছি যে আমি আলাদা করে ঘুমাই। ইসরাক কিছু সময় চুপ থেকে বলল। ঝিলিক, এদিকে আই, আমার কাছে এসে বস। ঝিলিক আসলো। বেশ স্নিগ্ধ লাগছে। পরনে সাদা টি শার্ট, চুলগুলো এলোমেলো করে বাঁধা। ইসরাক বলল, শোন, তোর আর আমার এত ঝগড়া কেন হয় জানিস? আমি কারো সঙ্গে খারাপ ব্যবহার করি না, কিন্তু তোর সঙ্গে করি। এটার কিন্তু কারণ আছে। জানি। কি জানিস? আমি তো শুধু তোমারই। এখন তুমি যা খুশি করতে পারো আমার সাথে। চাইলে থাপ্পড় মারতে পারো, জুতা দিয়ে মারতে পারো, আবার আদরও করতে পারো। ইসরাক হেসে ফেলল, বলল, তোর মাথায় সত্যিই কিছু নেই। তা তো জানি না, মাথা খুলে দেখিনি। ইসরাক মাথায় হাত দিয়ে বসে রইল। হাসতে হাসতে বলল, তোর আর আমার একটা কারণেই কনফ্লিক্ট হয়, সেটা হলো মেন্টালিটি। আমি মানুষের সৌন্দর্য দেখে অ্যাট্রাক্ট হই না, আমাকে অ্যাট্রাক্ট করে পার্সোনালিটি। ছেলে গম্ভীর গলায় বলল। আচ্ছা, ইসরাক বিড়বিড় করে বলল, কাকে কি বলছিস? তুই এসব বুঝবিও না। বুঝেছি খুব। কি বুঝেছিস? বুঝা তো। আমরা মিসম্যাচ। এক্স্যাক্টলি, এটাই বোঝাতে চাইছি। ঝিলিক শুয়ে পড়ল ইসরাকের গা ঘেঁষে। ইসরাক আজ সরে গেল না। ঝিলিক বলল, ডোন্ট ওয়ারি, আমি তোমার জীবনে কাটা হয়ে থাকবো না। ইসরাক কৌতুক স্বরে বলল, যাবি কোথায়? ইউনিভার্সিটি শেষ হলে জব করব, তারপর একটা বাসা নিয়ে চলে যাব। প্রতি শুক্রবার আসবো সেজেগুজে তোমাকে দেখাতে। একা আসবো না, একটা বয়ফ্রেন্ডও সাথে থাকবে। হেলে আওয়াজ তুলে ক্লিপ ক্লিপ শব্দ তুলে যখন তোমার সামনে আসবো, তখন তোমার একটা হার্ট অ্যাটাক হবে। তারপর যখন আমার পারফিউমের গন্ধ পাবে, তখন দ্বিতীয়টা হবে। আর যখন আরেকজনের হাত ধরবো, তখন তৃতীয়বার হার্ট অ্যাটাক হবে। ইসরাক হাসতে হাসতে বলল, এ তো হার্ট অ্যাটাক হবে, মরে যাব না। না, আমার বাচ্চা কাচ্চা হবে, দেশ বিদেশ ঘুরবো, সেগুলো না দেখে মরবো না। আচ্ছা আচ্ছা, আর? ইসরাকের ভালো লাগছে ঝিলিকের কথাগুলো শুনতে। ঝিলিক বলল, এখন আমি ঘুমাবো। গুড নাইট। তোমার স্বপ্নে যেন ঝিলিক আসে। ইসরাক হাসলো আবারও। ঝিলিকের মাথায় হাত বুলিয়ে দিল। ঝিলিক বলল, আমি পৃথিবীর একমাত্র মানুষ তোমার জীবনে। সে সিরিয়াস মুডেও তোমাকে হাসাতে পারে, তোমার থাপ্পড় খেয়ে মুখের জিওগ্রাফি পাল্টাতে পারে। একদিন আসলে তুমি খুব মিস করবে আমাকে, খুব মিস করবে। নাতাশা আজ একটা নিষ্ঠুর কাজ করে ফেললো। এত শান্ত লক্ষ্মী মেয়েটাকে থাপ্পড় মারলো। গালে আঙ্গুলের দাগও পড়ে গেছে। নাতাশা নিজেও হতভম্ব হয়ে গেল। পালক এখন চিৎকার করে কাঁদছে। বেশ কিছুদিন ধরে পালক বাবা দাদু এদের কথা বলছে। এই বাসায় অভ্যস্ত হতে পারছে না। বাচ্চাটা জন্মের পর থেকে যৌথ পরিবার থেকে অভ্যস্ত। এখন একা ভালো লাগছে না, এটাই স্বাভাবিক। তার উপর আটকা জায়গায় থাকে, খেলার সঙ্গীও কেউ নেই। সুপ্রীতি অনেক খেলনা কিনে দিয়ে গেছে, সেগুলো নেড়েচেড়ে রেখে দেয়। নাতাশার প্রচন্ড বুকে ব্যথা হয়। এত ছোট একটা মেয়েকে ও কিভাবে বোঝাবে যে পাপা পাপা করে লাভ নেই? ওর পাপার কাছে এখন ওর গুরুত্বও নেই। তবুও বোঝানোর চেষ্টা করেছে বারবার। মেয়েটা জেদ দেখিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে। নাতাশা আর রাগ নিয়ন্ত্রণ করতে পারলো না। পুরো দুপুর নাতাশা কাঁদলো। ফাহাদের বাড়ি ছাড়বার পর এই বাড়ি এতটা কাঁদলো। এর আগের কোনো দুঃখই এতটা প্রবল লাগেনি। পালক কেঁদে কেটে ঘুমিয়ে পড়ল। নাতাশা না নিজে কিছু খেলো, না মেয়েকে খাওয়ালো। ইচ্ছে করছে গলায় দড়ি দিয়ে মরে যেতে। তখন মেয়েটার আর কেউ থাকবে না, ভালোবেসে চোখের জল মুছিয়ে দেবার জন্যে কেউ থাকবে না। আর একটা নাতাশা হবে। ও তো পালককে সেটা বানাতে চায় না। নাতাশা অস্থির হয়ে সুপ্রীতিকে কল করলো। বলল, আমি আজ মেয়েটাকে মারলাম সুপ্রীতি।
কিভাবে পারলাম? আমি বোধহয় জানোয়ার হয়ে যাচ্ছি। ফোনের ওপাশে নাতাশার ব্যাকুল গলা শুনে সুপ্রীতি খানিকক্ষণ চুপ করে রইল। সম্পর্ক ভাঙার কষ্ট যন্ত্রণা সব সময় কি একতরফা হয়? সব সময় মেয়েদের সহ্য করতে হয়, সব সময় মেয়েদের নাতাশাকে কিছু বলে যে সান্ত্বনা দিবে সেটার ভাষাও খুঁজে পাচ্ছে না। দুর্বল গলায় বলল, সহ্য করো গো আপু, আল্লাহ যখন দেবেন তখন দুহাত ভরে দেবেন। নাতাশা ফোন কানে চেপেই কাঁদলো। এত কষ্ট দুঃখ সব কেন ওর জন্য বরাদ্দ ছিল? ও তো সব সময় এমন ভাবেই চলেছে যেন কোনো অভিযোগের সুযোগ না আসে। তবুও আজকের এই দিন, অনেক অনেক দিন পর এমনই এক ভর দুপুরে একজন নাতাশার জন্যে খুব কাঁদবে, আফসোস করে কাঁদবে। এত ভালো ছিল, অভিযোগের সুযোগ ছিল না, তবুও কেন তার মূল্য বুঝতে পারেনি সেই আফসোসের কাঁদবে। সেই গল্প আমরা যথাসময়ে জানাবো। ফাহাদ এত খুশি কখনো হয়নি জীবনে। এই জীবনে ওর কাছে সুন্দর স্বপ্নের সমান। ইকরাককে নিয়ে 10 দিনের হানিমুন সেরে এলো দার্জিলিং থেকে। এত ভালো সময় কেটেছে ওর। ইকরা একটু ডিপ্রেসড ছিল সবকিছু নিয়ে। ফাহাদ সামলে নিয়েছে স্মার্ট ভাবে। চাকরির ব্যবস্থা করে দিবে, ব্যবসার ইনভেস্ট করবে, এসব বলে আপাতত কিছুটা হলেও মন ভোলানো গেছে। সেই সাথে প্রচুর শপিং তো আছেই। ফাহাদের মনটা একটু খচখচ করছিল অনেকগুলো টাকার গচ্চা যাওয়ায়, কিন্তু এটার দরকার ছিল। ফাহাদ বাবা মায়ের কাছে না বাসা ভাড়া নিলেও ফাহাদের ইচ্ছে ছিল মিরপুরে বাসা নেওয়ার, কিন্তু ইকরার ইচ্ছে নেই। বাধ্য হয়ে ধানমন্ডিতেই নিতে হলো। বাসা ভাড়ার খরচ হিসেব করে ফাহাদের মুখটা শুকিয়ে গেল আবারও। দুজনের জন্য 3 রুমের এই ফ্ল্যাটের কোনো দরকার ছিল না। একটা রুম ইউজ করা হবে ওর কাজের জন্য, ওর পার্সোনাল রুম হিসেবে, আর একটা গেস্টদের জন্য। ফাহাদ মেনে নিল। একদিন ইস্তাককে নিয়ে ফাহাদ গেল বাবা মায়ের কাছে। বাবা ভালো করে কথা তো বললেন না, উল্টে বেরিয়ে গেলেন। ওরা যতক্ষণ ছিল ততক্ষণে এলেনও না। মা প্রথমে মুখ ভার করলেও পরে সহজ হলেন। খুশি এসে ওখানে তেমন ভালো লাগেনি। খুশি এসে মুখ ভার করেই রান্না বান্না করলো। ইকরার ওখানে তেমন ভালো লাগেনি। ওই জায়গাটা একটু অন্যরকম, নিম্ন শ্রেণীর মানুষের বাস ভেবে নিল। না হলে এইরকম কানাকানি তো একদিন তেমন হয় না। ইকরা ফাহাদকে বলল। আমি আর এখানে আসবো না ফাহাদ। ফাহাদ বোকার মতো প্রশ্ন করলো, কেন? কারণ এখানে অনেক বেশি কথা চালাচালি হচ্ছে। আমাদের বিয়েটা ভালোভাবে দেখছে না। সরি টু সে, আমি আর আদিক্ষাতা দেখাতে পারবো না। তোমার বাবা মায়ের কথা মনে পড়লে তুমি এসো। ফাহাদের হঠাৎ খেয়াল হয় ইকরাকে পেয়ে একরকম ভুলতে বসেছিল যে নাতাশা আর পালকের অস্তিত্বও ওর জীবনে ছিল। ইকরাকে ফাহাদের মা একটু তোয়াজ করলো। চলনে বলনে তার মনে হলো ইকরা পয়সাওয়ালা। এমন ছেলের বউকে একটু তো তোয়াজ করতেই হয়। কিন্তু ইকরার ভালো লাগলো না, এমনকি খুশিকে আর ওর বাচ্চাদেরও ভালো লাগলো না। রুবাবের সাথে এই ঝামেলাটা ছিল না। শ্বশুরবাড়ির উটকো ঝামেলা পোহাতে হয়নি, এখানে তেমন সম্ভাবনা আছে। শ্বশুরবাড়ির উটকো ঝামেলা পোহাতে হয়নি, এখানে তেমন সম্ভাবনা আছে। ব্যাপারটা দ্রুত হ্যান্ডেল করতে হবে ভাবলো। ভাবি, তুমি ওকে মারলা কেন? নাতাশা ক্লান্ত বিধ্বস্ত থাকা সত্ত্বেও তেজি গলায় বলল, আরেকবার ভাবি বলে ডাকলে তোমার গলা টিপে ধরবো ঝিলিক। ঝিলিকের একটুও খারাপ লাগলো না। ও পালককে বুকে চেপে ধরে বসে আছে। আজ সকালে নাতাশা কল করে ওকে বলেছে, পারলে একবার এসো, আমার শেষ হয়ে যাওয়া দেখে যাও, খুব শান্তি পাবে। ঝিলিক ছুটে এসেছে তখনই, ইসরাককে জানানোও হয়নি। আসতেই পলক ঝাঁপিয়ে পড়লো ওর উপর। ঝিলিকের জামা কাপড় ধরে মেয়েটা কেঁপে কেঁপে কাঁদছিল। ঝিলিক নাতাশার পাশে এসে শান্ত গলায় বলল, তুমি যখন আমাদের বাড়িতে এলে তখন আমার বয়স কত ছিল? এমনিতেই সবার আদরের ছিলাম। বাড়িতে বায়না করতে গিয়ে বুঝলাম এই মানুষটা আমাকে মাথায় তুলছে না। ভালো তো ভালো বলছে, খারাপটাকে খারাপ বলছে। আমার মাঝে মধ্যে রাগ হতো, তবুও আবদার করতাম, জোর করে অনেক কিছু আদায় করে নিতাম। তুমি কখনো কিছু বলতে না, আর এখন যখনই দেখা হয় তুমি কষ্ট দিতে চাও। তুমি কি জানো আমি এক ফোঁটা কষ্টও পাই না? কারণ তুমি এই বছরে এত ভালোবেসেছো যে এই কষ্ট কিছু মনেই হয় না।
নাতাশা শান্ত চোখে তাকালো। ঝিলিক ছলো ছলো চোখে তাকিয়ে আছে, এক্ষুনি চোখ উপচে জল পড়বে। নাতাশা ঠান্ডা গলায় বলল, আমি বোকা ঝিলিক। কেন আমি বোকা ছিলাম সেটা ভেবেই কষ্ট হয়। কেন অপাত্রে ভালোবাসা দিয়েছি সেটা ভাবলেই চুল ছিঁড়তে ইচ্ছে করে। আমার উচিত ছিল তোমার মতো হওয়া, তাহলে জীবনে এত কঠিন হতো না। ঝিলিক জবাব দিল না, আড়াল করে নিল চোখের দৃষ্টি। না নিজের হয়ে কিছু বলার আছে, না নাতাশাকে কোনো সান্ত্বনা বাক্য শোনানোর আছে। ঝিলিক বলল, পালককে নিয়ে একটু বেরোলে কি রাগ করবে? নাতাশা দুর্বল গলায় বলল, সাবধানে যেও, তাড়াতাড়ি এসো ঝিলিক। ওই একটা মাত্র অবলম্বন আছে আমার বেঁচে থাকার। অসময়ে ফাহাদ ঝিলিকের কল পেয়ে একটু অস্থির হলো। ঝিলিক জানালো একটু সমস্যায় পড়েছে, দেখা করতে চাই। ফাহাদ জিজ্ঞেস করলো, কোথায় আসবে? তোমার বাসায় আসি? তোমার বউ ঝামেলা করবে? নেগেটিভ কথা বলিস না, তোর সাথে তো দেখাই হয় নাই, না দেখে ইকরাকে জাজ করবে না। এমনি এমনি সে আমার মন জিতে নেয়নি। আচ্ছা তাহলে বাসায় আসি, দেখা যায়। আয়। ফাহাদ অফিস থেকে বেরিয়ে ঝিলিকের পছন্দের চমচম রসমালাই দই ফুচকা নিল। ইকরাকে বাড়তি ঝামেলা দিল না, কারণ রান্নাবান্নায় ইকরার খুব অনীহা। ইকরা জানে ঝিলিক আসবে, ঝিলিকের ছবি দেখেছে, মিষ্টি একটা বাচ্চা মেয়ে। ও যেমন খুশি হয়নি তেমনি বেজারও হয়নি। ওকে দেখতে আসবে শুনে আরেকটু পরিপাটি হয়ে নিল। ঝিলিক এলো সন্ধ্যের আগে আগে। ফাহাদ দরজা খুলেই চমকে উঠল। পালক ঝিলিকের কোলে ঘুমিয়ে আছে। আসার আগে ঝিলিক ওকে ঘুম পাড়িয়ে এনেছে। ফাহাদ এতদিন পর মেয়েকে দেখে যতটা আবেগী হলো, তার চেয়ে বেশি অপ্রস্তুত হলো ইকরার জন্যে। ইকরার মুখটা পাল্টে গেলেও সামলে নিয়ে ঝিলিককে বলল, হ্যালো ঝিলিক, ফার্স্ট টাইম দেখা হলো। তোমার বিয়েতে ইনভাইটেড হওয়ার পরও যেতে না পারার জন্য একটু সরি ফিল করছি। এবার একটা বড় গিফট দিয়ে পুষিয়ে দেব। ঝিলিক ফাহাদের দিকে তাকিয়ে বলল, পালককে কোলে নিলে রাতে তোমার বউ তোমার সাথে শুইবে না? ফাহাদ স্তব্ধ হয়ে গেল, একই সঙ্গে বাক্যহারা। এক ধমকে ঝিলিককে শান্ত করা কোনো ব্যাপারই না ওর জন্য, কিন্তু ও তখন স্পিচলেস। ঝিলিক একটু সাবধানে পালকের গালটা দেখালো, বলল, মেয়েটা মায়ের কাছে মার খেয়েছে কেন জানো? পাপার কাছে যাবে বলে। এদিকে তার পাপা একটা প্রস্টিটিউটকে বিয়ে করে খুশি আছে। ফাহাদ এবার মেঘ স্বরে ডাকলো। ঝিলিক। পালকের ঘুম ভেঙে গেল। ঘুমো ঘুমো চোখে এদিক ওদিক দেখছে। চোখের সামনে বাবাকে দেখে হাসলো বাচ্চাটা। অস্ফুট স্বরে ডাকলো, পাপা। ইকরা নিঃশ্বাস নিতে পারছে না। আড়ালে অপমান হলেও চোখের সামনে একটা বয়সে ছোট মেয়ে এভাবে অপমান করে যাচ্ছে। এরকম স্পর্ধা আর কেউ দেখায়নি কখনো। ইকরা কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ল। ফাহাদকে বলল, ফাহাদ, ও এক্ষুনি বেরিয়ে না গেলে আমি পুলিশে কল করব। ঝিলিক সামনে রাখা দইয়ের বক্সটা ছুঁড়ে মারল ইকরার দিকে। ইকরা আর্তনাদ করে উঠল। ফাহাদ একবার ঝিলিকের দিকে। দ্বিধাদ্বন্দ্বের এই সময়টুকুতে ঝিলিক আরেকটু অপ্রিয় কাজ করলো। অনেকখানি থুথু ইকরার গায়ে ছিটিয়ে দিয়ে বলল, কুত্তি মা। এরপর দ্রুত বেরিয়ে এসে লিফটে ঢুকে গেল। পুরো ব্যাপারটা পালক দেখলো। মেয়েটা এত কিছু না বুঝলেও একটা ব্যাপার বুঝলো, ওর পাপা ওকে কোলে নেয়নি, আদরও করেনি। ঝিলিক পালককে নাতাশার কাছে রেখে বাসায় গেল না। রেস্টুরেন্টে বসে একা একা কফি খেলো। বসুন্ধরায় গিয়ে শপিং মলগুলো ঘুরে সময় নষ্ট করলো। বাসায় গেল রাত 11টার দিকে। ইসরাক গেটে দাঁড়িয়েছিল। ঝিলিক রিক্সা থেকে নামতেই ছুটে এলো। কোথায় ছিলে তুই? কতবার কল করেছি তোকে, কল ধরিসনি কেন? ভাইয়া এসেছিল বাসায়? হ্যাঁ এসেছিল। তোকে না মেরে যাবে না। কি করেছিস বলতো? ঝিলিক লিফটে ঢুকে বলল, সেই সকালে পাউরুটি আর ডিম খাওয়া হয়েছিল, তারপর আর কফি ছাড়া কিছু খাওয়া হয়নি। ঘরে ঢুকে ঝিলিক ফ্রেশ হতে গেল। ইসরাক গেল রান্নাঘরে। খালা আজ আসেনি। আগে রান্না করা খাবার আছে বক্সে, বের করে ওভেনে দিলেই হবে। কিন্তু ইসরাক সেটা করলো না। ও ব্যস্ত হয়ে গেল ঝটপট কিছু একটা বানিয়ে দেবার জন্যে। ঝিলিক ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেলো। খাওয়ার সময়ে ইসরাক শুধু ওকেই দেখলো।
ফাহাদ ভাই এসেছিল তার রাগী চেহারা আর ভয়ঙ্কর রূপ দেখেও বুঝেছে যে পাগল মেয়েটা একটা কিছু ঘটিয়ে এসেছে, কিন্তু এত বড় ঘটনা যে ঘটিয়েছে সেটাও অনুমান করতে পারেনি। ইসরাক পুরো ঘটনা ঝিলিকের মুখ থেকে শুনল। বলল, ফাহাদ ভাই যদি আবার আসে? আসুক, আসলে কি হবে বুঝতে পারছিস? আমি দরজা খুলবো না। তোর যে সত্যি মাথায় সমস্যা জানিস।